খবরদার তোর এই মুখে আমার আব্বু বলে ডাকবি না। তোর মতো ছেলের মুখে আব্বু ডাক মানায় না। আম্মু, তুমি আমার কথাটা বিশ্বাস করো, আমি এমন কাজ করিনি। তুই ওই মুখে আমার ডাকবি না, আমি তোর আম্মু না। আমার ভাবতেও ঘৃণা করছে, তোর মতো একটা কুলাঙ্গার আমার পেটে জন্ম নিয়েছে। আগে আমি যদি জানতাম তোর মতো ছেলে আমার পেটে জন্ম নেবে, তাহলে পৃথিবীতে আসার আগে আমি তোরে মেরে ফেলতাম। ভাবি, তুমি বলতে না পুরো পৃথিবীর মানুষ আমাকে যদি বিশ্বাস না করে, তুমি তাও আমার কথা বিশ্বাস করবে। আজ তুমি আব্বু আম্মুকে বলো না আমি এই কাজ করিনি। বলেছিলাম, কিন্তু আজ আমি সেই কথা বলে কত বড় ভুল করেছি আজ আমি বুঝতে পারছি। এখন আমি বুঝতে পারছি আমি ভুল মানুষকে বিশ্বাস করতাম এতদিন। ভাবি, তুমিও? তানহা, তুই বল, তোর ভাইয়া এমন কাজ করতে পারে? আমি কখনো ভাবিনি তুই এমন কাজ করবি, কিন্তু আজ তাহিনার চোখের পানিটা কি মিথ্যা? তুই বল। ভাইয়া, আমি তোকে অনেক ভালো ভাবতাম, কিন্তু তুই এমন একটা কাজ করবি আমি তা আশাই করিনি। ভাই, আমাদের কাছে বাধা দিচ্ছে। এই শহরে একটা নতুন এসপি এসেছে, আমাদের কোনো কাজ করতে দিচ্ছে না। কি বলিস তোরা? আমার কাজে বাধা দেয় এমন বাপের বেটা কে আছে? তাকে তো দেখতে হয়। ভাই, ওই এসপি আমাদের কয়েকটি ছেলেকে থানায় ধরে রেখেছে। প্লিজ ভাই, ওদের ছাড়ানোর ব্যবস্থা করুন। ওকে, আমি দেখছি ব্যাপারটা, কিন্তু তোরা ওই এসিপির কোনো ঠিকানা জানিস? জানলে আমাকে দে। না ভাই, ও এই শহরে নতুন এসেছে, ওর বিষয়ে তেমন কিছু জানি না। তবে চিন্তা করবেন না, আমরা 1 ঘন্টার মধ্যেই ওর সমস্ত ডিটেলস আপনার কাছে দেব। ওকে যা, তবে যতটা সম্ভব তাড়াতাড়ি ওই এসিপির সমস্ত ডিটেলস আমার চাই। এখন তোরা যেতে পারিস। ওকে ভাই। আমার কাজে বাধা দেয় এমন বাপের বেটা এখনো তৈরি হয়নি, আর সামান্য একজন এসিপি হয়ে আমার কাজে বাধা দিচ্ছে। ওই এসিপিকে আমি ছাড়বো না। তখন আমার ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটা ওপেন করলাম, দেখি এমপির নাম বুলবুল আহমেদ চৌধুরী। ওর বাড়ির ঠিকানা দেখে আমার মাথা ঘুরলো, কারণ ওর বাড়ি আমাদের বাড়ির কাছে। তারপর ওর নাম্বার নিয়ে ফোন দিলাম। হ্যালো, আপনি কে বলছেন? ওই শালা, আমি তোর বাপ বলছি। আমার লোকেদের কেন ধরে রাখছিস? ভালো চাইলে ওদের এখন ছেড়ে দে, নাহলে তোর এমন অবস্থা করব যা তুই কখনো কল্পনা করতে পারবি না। ওই, তুই কে যে আমায় হুমকি দিচ্ছিস? তুই জানিস আমি কে? আব্বে হালা, তুই সামান্য একজন এসিপি। ভালোই ভালোই আমার লোকেদের ছেড়ে দে, নাহলে তোর খবর আছে। ওই, তুই কি করে ভাবলি তোর মতো একটা মাফিয়াকে দেখে আমি ভয় পাবো? তোকে শেষ করব বলে আমি এই শহরে এসেছি। আর হ্যাঁ, সাহস থাকলে তোর লোকেদের তুই নিজে এসে ছাড়িয়ে নিয়ে যা। ওই এসিপি, তুই জানিস না তুই কার সাথে চ্যালেঞ্জ করছিস? আমার লোকেদের আমি তো ছাড়িয়ে আনবো। আর শুনে রাখ, তোর আমি কি করব আমি নিজেও জানি না। ভালো চাইলে আমার সাথে পাঙ্গা নিস না তুই। আমিও দেখব তুই আমার কি করতে পারিস। আমারও অনেক দিনের ইচ্ছা তোর সাথে দেখা করার। তুই নিজে তোর মরণটা ডেকে আনছিস। তুই জানিস না আমি কে, তাই বলি ভালোই ভালোই আমার পথ থেকে সরে যা। তোকে আমি আগে বলেছি না তোর খেলা আমি শেষ করব বলে এই শহরে এসেছি? ওকে, তাহলে তোর মৃত্যুর জন্য তুই অপেক্ষা করতে থাক। সময় বলে দিবে কে মরবে আর কে বাঁচবে। আমি তোর জন্য অপেক্ষায় রইলাম। ওকে, আমিও দেখব তোর কে বাঁচাই আমার হাত থেকে। এসিপির সাথে কথা বলে ফোন রাখলাম। তারপর রাব্বিকে ফোন দিলাম। জি ভাই, বলেন কি করতে হবে আমার? আরে তেমন কিছুই না, শুধু নতুন একটা এসিপি এসেছে, তাকে খতম করতে হবে। কাল আমি তোর সাথে যাব, দেখব ওই এসিপির কত বড় বুকের কলিজা। আর শোন, আমাদের ছেলেদের সাথে করে নিস আর গাড়ি রেডি করে রাখিস। ওকে ভাই, আপনার কথা মতো কাজ হয়ে যাবে। ভাই, আমার মনে হয় ওই এসপি আপনার বিষয়ে তেমন কিছুই জানে না, জানলে আপনার সাথে ও কখনো পাঙ্গা নিত না। রাকিব, তাই তো ওর আমি নিজের চোখে দেখতে যাব। আর তোর যেটা বলেছি সেটা যেন ঠিকঠাক হয়। ভাই, আপনি ওইসব নিয়ে চিন্তা করবেন না, সময় মতো সব কাজ হয়ে যাবে। তারপর রাকিবের সাথে কথা শেষ করে ফোন কাটলাম। ও, আপনারা তো জানেন না, এই রাকিব আমার একজন ভালো বিশ্বাসী গার্ড। দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। দিনটা এইভাবে পার হয়ে গেল। পরের দিন আমার লোকেদের নিয়ে আমি এসিপির বাড়ি গেলাম। এই এসিপি, তুই কোথায়? সাহস থাকলে তুই আজ বেরিয়ে আয়। আমি তোর বাড়িতে এসেছি, তুই বলেছিলি না আমাকে দেখবি, তাই আমি নিজে চলে এসেছি। সাহস থাকলে তুই এবার এসে দেখা। ওই রাকিব এমপি তো মনে হয় ভয় পেয়ে মরে গেছে। তুই যা, ওকে আমার সামনে ধরে আন। ওকে ভাই। তারপর আমি গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। তখন দেখি রাকিব
এসিপিকে ধরে আনছে। কি রেসিপি, কাল তো খুব বড় বড় কথা বলছিলি, আজ তোর সেই কথাগুলি কোথায়? নাকি আমায় দেখে তোর সাহস কোথাও হারিয়ে গেছে? হ্যাঁ, তোর দেখে আমার সাহস হারিয়ে যাবে? সাহস থাকলে একা একা লড় আমার সাথে, দেখি তোর কত বড় বুকের পাঠা। ও এই কথা, আগে বল, আমিও দেখব তুই তোর মায়ের কতটুকু দুধ খাইছিস। ওই তোরা কেউ আমাদের মাঝে আসবি না, এইখানে শুধু আমি আর এসিপি লড়াই করব। তারপর দুজন লড়াই করতে লাগলাম। এক সময় এসিপিকে মেরে আধমরা করে দিয়েছি। তখন একটা মেয়ে এসে বললে, প্লিজ আমার আমার ভাইকে ছেড়ে দিন। আমি আপনাদের কথা দিচ্ছি, আমার ভাইয়া আজ থেকে আপনাদের কোনো কাজে বাধা দিবে না। কণ্ঠটা আমার খুব চেনা চেনা লাগছে, তাই পিছনে তাকালাম। তাকে তো আমি অবাক, এই সেই চির বেঈমানটার মুখ, সেও আমাকে দেখে অবাক। হাসিবুল, তুমি? তারপর আমি ওখান থেকে চলে এলাম। আপনারা ভাবছেন ওই মেয়েটি আমাকে কিভাবে চেনে, তাই তো? তাহলে চলেন আজ থেকে 5 বছর আগে প্রথমে আমার পরিচয় দিয়ে দেই আপনাদের। আমি হাসিবুল, এবার ইন্টার দ্বিতীয় বর্ষে। আব্বু আম্মু, আমি, ভাইয়া ভাবি আর আমার একটা কিউট বোন আছে। আব্বু, তোমার বাড়ির ছাদ ফুটো হয়ে গেছে। ওই দেবার, আর কত ঘুমাবা? আজ না তুমি কলেজে যাবে? কত বেলা হয়েছে, এখনো তুমি ঘুমাচ্ছ? ভাবি, তুমি আমাকে ঘুম থেকে কেন তুললে? সে কখন থেকেই ডাকছে, কিন্তু তুমি তো উঠছই না, তাই তো তোমার গায়ে পানি ঢেলে দিলাম। এটা কিন্তু তুমি ঠিক করলে না ভাবি। প্রতিদিন তুমি আমাকে এইভাবে ঘুম ভাঙাবে বলো? তো কি করব বলো, তোমার সেই সকাল থেকেই ডাকছি। এত বড় হলে এখনো পর্যন্ত একটা প্রেম করতে পারলে না। তাড়াতাড়ি বিয়ে করো, তাহলেই তো তোমার আমি পানি দিয়ে আর আমার ঘুম ভাঙাতে হয় না। আচ্ছা ওইসব বাদ দাও, আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো, তোমার জন্য সবাই অপেক্ষা করছে নিচে। ওকে ভাবি, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর ভাবি চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম, দেখি আমার জন্য সবাই এতক্ষণ অপেক্ষা করছে। তুই আর মানুষ হলি না, কেউ এত বেলা করে ঘুমায়? তোর জন্য আমরা সেই কখন থেকে অপেক্ষা করছি। আরে তোমরা চুপচাপ এবার খেয়ে নাও। ও এখনো ছেলে মানুষ, তাই একটু ঘুমায়। কি হলো, ও এখনো ছোট নাকি? আজ বিয়ে দিলেই কাল বাচ্চার বাবা হবে, তাকে তুমি বলছো বাচ্চা? আম্মু, এইসব কি শুরু করেছে সবাই? আমি কিন্তু খাওয়া রেখে চলে যাব কলেজে। ভাইয়া তুই এত রাগ করিস কেন? সবাই তো মজা করছে তোর সাথে। আচ্ছা তাড়াতাড়ি নাস্তা করে নি, আজ তোর সাথে কলেজে যাব। ওকে। তারপর নাস্তা করে রেডি হয়ে নিলাম। রেডি হলাম, কিছুক্ষণ পর তানহা আসলো। ভাইয়া এবার চল, আমি রেডি। তারপর আমি আর তানহা কলেজে চলে এলাম। তারপর আমি আমার বন্ধুদের কাছে চলে এলাম, তানহা তার বন্ধুদের কাছে গেল। কিরে হালা, আজ আসতে তো তোর এত দেরি হলো কেন? আর বলিস না, কাল রাতে একটা মুভি দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে, তাই সকালে উঠতে লেট হয়ে গেছে। তোর যে কি হবে ভেবে পাই না। আমি বলি কি, তুই একটা বিয়ে করে নে তাড়াতাড়ি। আমার অনেকদিন ধরে বিয়ে খাওয়া হয় না। ধুর হালা, এখন পর্যন্ত একটা মনের মতো মেয়ে পেলাম না, আর বিয়ে? আমি বুঝছি তোর মনের মানুষও আসবে না, আর আমারও বিয়ে খাওয়া হয় না। কষ্ট নিস না দোস্ত, সময়টা খুব তাড়াতাড়ি আসবে। ওই সামনে তাকিয়ে দেখ, ওই মেয়েটার দিকে। দোস্ত, আজ আমি সত্যি ক্রাশ খাইছি দোস্ত। ওই মেয়েটাকে দেখ, তুই দাঁড়া, আমি একটু মেয়েটার সাথে কথা বলে আসি। তারপর মেয়েটার সামনে গেলাম। হাই আপু, আমি কি আপনার হেল্প করতে পারি? সরি, আপনার কোনো হেল্প আমার লাগবে না। কিন্তু আমি তো বললাম আমার কোনো হেল্প লাগবে না, আপনি এখন আসতে পারেন। তারপর কি আর করার, ক্লাসে চলে এলাম। ক্লাস করছি, কিন্তু ক্লাসে মন বসছে না, তাই একটা ক্লাস করে আমি আর সাকিব বাইরে চলে এলাম। শুধু সেই মেয়েটার কথা মনে পড়ছে। আমরা দুইজন বসে আছি, তখন একটা মেয়ে এসে একটা কথা বলল, যা শুনে আমার মাথা ঘুরে গেল। এই সাকিব, তুমি এখানে? আর আমি তোমাকে সারা কলেজ খুঁজছি, আর তোমার ফোন বন্ধ কেন? আপনি কে? আর ওকে কেন খুঁজছেন? আর ওর ফোন বন্ধ আপনি কি করে জানেন? সেটা আপনার বন্ধুকে জিজ্ঞাসা করেন। কিরে শালা, ওই মেয়েটি কি বলছে? ওই মেয়েটিকে চিনিস তুই? আসলে ওই মেয়েটা তোরই ভাবি, ওর নাম সুমনা। কয়েকদিন আগে ওর সাথে আমার রিলেশন শুরু হয়, আমি তোকে বলবো বলে আর বলা হয়নি। সরি রে দোস্ত। কি, তার মানে তুই রিলেশন করিস আর সেটা আমাকে বলিসনি? যা আমবাগানে, আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। সরি দোস্ত, আর কখনো তোকে না বলে আর কিছু করবো না। এবারের মতো মাফ করে দে প্লিজ দোস্ত। এই যে ভাইয়া, আপনি ওকে মাফ করে দিন। আসলেই ওর কোনো দোষ নেই। এখানে আমি ওকে মানা করেছিলাম যাতে আমাদের রিলেশনশিপ কেউ না জানতে পারে, তাই ও আপনাকে বলেনি। দেখি সাকিব আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে, তাই ওকে বললাম, যা
আজ ভাবির জন্য তোকে মাফ করে দিলাম, কিন্তু একটা শর্তে। আমি আজ যা খাবার খাবো সব বিল তোরে দিতে হবে। দোস্ত, আজ টাকা আনি নাই রে, তোকে পরে একদিন খাওয়াবো। নাই, আজ তোর কোনো কথা শুনবো না। তুই কত বড় কিপটা সেটা আমি ভালো করেই জানি। দোস্ত, তুই সামান্য খাবারের জন্য আমাকে কিপটা বলতেই পারলি সুমনের সামনে? হ্যাঁ ভাইয়া, আপনি আর ওর সাথে ঝগড়া করতে হবে না। আমি আজ আপনাকে ট্রিট দেব, আপনার যা মন চায় তাই খাবেন। আচ্ছা সাকিব, তোদের পরিচয় হলো কি করে? আসলে ওর আমার ফুফাতো বোন। ওকে আমি ছোট থেকেই ভালোবাসি, কিন্তু কখনো ওকে বলার সাহস করে বলতে পারিনি, কারণ আমার ভয় হতো ও যদি আমাকে ভুল বুঝে আমার সাথে আর না কথা বলে। তার ভয় থেকে ওকে বলিনি। কিন্তু আমি একদিন ফুফিদের বাসায় যাই। বিকেলে আমি আর সুমনা ঘুরতে গেলাম, কিন্তু সুমন একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছিল, যা দেখে আমার খুব রাগ হয়েছিল। মনে মনে ভেবে নিলাম, যা হব হোক, আজ ওকে মনের কথা বলে দিলাম। তারপর রাতে ফুফিদের ছাদে বসে আছি, তখন সুমনা ছাদে এলো আর আমি ওকে সব বলে দিলাম। ও শুনে আমাকে হ্যাঁ বলে দিল, কারণ সে নাকি আমাকে অনেক আগে থেকেই ভালোবাসে। তারপরে ওই কলেজ থেকে ট্রান্সফার নিয়ে ও এই কলেজে ভর্তি হয়েছে, আর ও এখন আমাদের বাসায় থাকে। কি, তার মানে তুই বিয়ের আগেই তোর বউকে তোর বাড়িতে নিয়ে চলে আসছিস? যাই বলিস, তোদের দুজনকে ভালোই মানিয়েছে। ভাবি, আমার বন্ধুকে একটু দেখে শুনে রাখেন, না হলে আবার গরুর রস্সি কেটে অন্য জমিতে চলে যাবে। না ভাইয়া, সেই সুযোগটাই আমি দেব না। আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে যদি তাকায় তাহলে ওর চোখ আমি তুলে নেব। দোস্ত, তুই কিন্তু আমার এই ইজ্জতের নিয়ে টানাটানি করছিস, এটা কিন্তু ঠিক না। আরে আমি একটু মজা করছি তোর সাথে। আচ্ছা সাকিব, ওইসব এখন বাদ দে, আগে ক্যান্টিনে চল। আমি আর বিরিয়ানি লোভ সামলাতে পারছি না। তারপর তিনজনে ক্যান্টিনে চলে এলাম। এসে তিনজনে বিরিয়ানি অর্ডার করলাম। একটু পর ওয়েটার বিরিয়ানি দিয়ে গেল। আমি তো আজ সেইভাবে খাচ্ছি, বন্ধুর পেমেন্ট ট্রিট বলে কথা। আমার খাওয়া শেষ করে আমি আর সাকিব বাইরে চলে এলাম। একটু পর সুমনা চলে এলো। এসে সুমনা বলতে লাগে, ভাইয়া, এখন বুঝতে পারছি সাকিব আপনার কেন অন্যদিন খাওয়াবে বলছিল। সত্যি ভাইয়া, আপনি এত খেতে পারেন। আজ আপনাকে না দেখলে কখনোই বিশ্বাস করতাম না। ভাবি এটা কিন্তু ঠিক নয়, আমাকে অপমান করছেন। আরে রাগ করো না, আমি আপনার সাথে একটু মজা করছিলাম। আচ্ছা ভাইয়া, আপনি আমাকে আপনি করে কেন বলছেন? আপনি তো আমাকে অপমান করে বলছেন, তাই তো আমি আপনি করে বলছি। সরি, আসলে আমি সবাইকে আপনি করে বলি, তো তাই আপনাকে আপনি করে বলছি। আমাকে তোমার ফ্রেন্ড মনে করতে পারো। ওকে ভাবি, তাহলে আমি আপনাকে তুমি করে বলবো। সুমনার সাথে কথা বলছি, তখন সাকিব আমাকে বলে, দোস্ত, তখনকার ওই মেয়েটা না, ওইটা দেখ, ওই ছেলেটি প্রপোজে ওই মেয়েটি। আমি তাকিয়ে দেখি সত্যিই আমাদের ইয়ারের একটা ছেলে ওকে প্রপোজ করছে। তাই তাদের কাছে যেতে লাগলাম। কাছে যেতেই ঠাস করে দুটো চড় দিল। আপনারা কি ভাবছেন আমাকে মারছে? তাহলেই ভুল ভাবছেন, আসলে ওই মেয়েটিকে থাপ্পড় মারছে। আমি তো থাপ্পড় দেখে ভয় পেয়ে গেলাম। বাবা, এটা মেয়ে নাকি একটা গুন্ডি? তারপর তাকিয়ে দেখি আমার বোন ওদের সাথে আসছে। তার মানে ওই মেয়েটি ইন্টার ফার্স্ট ইয়ার আর তানহার সাথেই পড়ে। আমি কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে রইলাম। দেখি তানহা ওই মেয়েটির পাশে বসে গল্প করছে। তার মানে ওই মেয়েটি তানহার সাথেই বন্ধু করে নিছে। যাক, আমার ভালোই হলো, এই সুযোগে ওই মেয়েটির সাথে কথা বলে আসি। পুরো কলেজের সবাই জানে আমি আর তানহা ভাই বোন। তাই তাড়াতাড়ি তানহার কাছে চলে এলাম। হঠাৎ ওই মেয়েটি বলতে লাগে, ওই আপনার সমস্যাটা কি? হ্যাঁ, সেই সকাল থেকে আমার পিছু পিছু ঘুরছেন কেন? সরি, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি আপনার পিছনেই নাই, এখানে আসছি আমার বোনের কাছে। ওই আপনার মাথা ঠিক আছে তো? এখানে আপনার বোন কোথা থেকে আসলো? আর এখানে তো আমরা দুই বান্ধবী আছি, সো আপনার বোন এখানে নেই, এবার আসতে পারেন। তানহা এতটা সময় ফোন চালাচ্ছিল, তাই আমার দিকে তাকায়নি। ওই মেয়েটার কথা শুনে আমার দিকে তাকায়। ওই ভাইয়া, তুই কখন আসছিস আর এখানে কি করিস? আরে অনেক আগে এসেছি, আজ আমার ভালো লাগছে না, তাই তোর সাথেই গল্প করতে আসলাম। ও, ওই তার না, ওই ছেলেটিকে আর ওকে ভাইয়া কেন বলছিস? আরে তোকে বললাম না আমার ভাইয়া এই কলেজে পড়ে। এটা আমার ভাইয়া। আচ্ছা, তোর সাথে পরিচয় করিয়ে দিই। ও আমার ভাইয়া হাসিবুল। ভাইয়া, এটা আমার বন্ধু তাহিনা আর ভাবির চাচাতো বোন। ও কি? তার মানে উনি আমার আপুর একমাত্র দেবর, তোমার ভাইয়া? কেন, তুই ওকে আগে থেকেই চিনিস নাকি? আমি ওদের কথা শুনে থ হয়ে গেলাম। এই সেই ভাবির চাচাতো বোন তাহিনা। এ তো অন্য কলেজে পড়তো, তাহলে এই কলেজে কি করছে? না, এত ভেবে লাভ নাই, আগে শুনি ওদের সব কথা। সরি। সরি কেন বলছেন? আসলে আমি চিনতে পারিনি আপনাকে।
ওকে ঠিক আছে, সরি বলতে হবে না। এই ভাইয়া তোরা কি বলছিস? আমি তোদের কথা কিচ্ছু বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলবি? তারপর তাহিনা তানহাকে সব বলতে লাগে, আমার সাথে কি কি হয়েছে সব। আচ্ছা তাহিনা, ভাবি বলল আপনি নাকি অন্য কলেজে পড়াশোনা করেন, তাহলে হঠাৎ করে এই কলেজে কি করছেন? আসলে আমার এই কলেজে পড়ার খুব ইচ্ছা ছিল, তাই এই কলেজে ভর্তি হলাম। আর আমাকে আপনি করে কেন বলছেন? আমি আপনার থেকে অনেক ছোট, তাই আমাকে তুমি করে বল। ভাইয়া আজ থেকে তাহিনা আমাদের বাসায় থেকেই পড়াশোনা করবে। আমি তো সেই খুশি, কারণ আমার ক্রাশ নাকি আমাদের বাসায় থাকবে, ভাবতেই ড্যান্স দিতে ইচ্ছে করছে। তারপর আমরা কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে আর খেলাম না, কারণ সুমনার সাথেই আজ যা খেলাম পেটের মধ্যে আর একটুও জায়গা নেই। আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। বিকেলে কে যেন ডাকছে, তাই তাড়াতাড়ি উঠে আমি যাকে দেখলাম আমি কখনো ভাবতেই পারিনি, কারণ তানহা আর তাহিনা আমার রুমে এসে ডাকছে। কিরে, তুই এই বিকেলে আমার রুমে এসে ডাকছিস কেন? ভাইয়া আমার একটু শপিং করতে হবে, তাই তোর আমাদের সাথেই যেতে হবে। তোদের সাথে মানে? আমার সাথে তাহিনাও যাবে, ওরও নাকি কিছু কিনতে হবে, তাই ও আমাদের সাথেই যাবে। ও ওকে, সন্ধ্যায় রেডি থাকিস, তোদের নিয়ে যাব। ওকে ভাইয়া। তারপর ফ্রেশ হয়ে আমার রুম থেকে নিচে এলাম। দেখি ভাইয়া ভাবি তানহা আর তাহিনা সোফাতে বসে গল্প করছে। কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি উঠলে? নাকি আমি তোকে কম দেখছি? আরে ভাবি, মজা করো না তো, আগে আমার কফি বানিয়ে দাও। তাহিনা, তুই আমার দেবরের জন্য একটা কপি বানিয়ে দে। ওকে কেন বলছো? ও আমাদের বাসায় নতুন এসছে আর তাকে তুমি কাজ করতে বলছো? কপিটা তুমি বানিয়ে আনো আর আমার জন্য নিয়ে আসবে। আরে ও খুব ভালো কপি বানাতে পারে, তাই ওকে বললাম। আর হ্যাঁ, ও আজ থেকে আমাদের এখানে থেকে পড়ালেখা শেষ করবে। ও তাহলেই তো অনেক ভালোই। ভাবি, আমি ছাদে গেলাম। তারপর আমি ছাদে চলে এলাম। একটু পর তাহিনা আমার জন্য কফি নিয়ে আসে। কি ব্যাপার, আপনি কষ্ট করে কফি আনতে গেলেন কেন? আসলেই আপু দিয়ে যেতে বললো, তাই আর কি। ওকে। তারপর ওর হাত থেকে কফিটা নিয়ে খেতে লাগলাম। সত্যি ভাবি ঠিকই বলেছে, আজ কফিটা সত্যি অসাধারণ বানিয়েছে না। ধন্যবাদ। ওয়েলকাম। তারপর তাহিনা ছাদ থেকে চলে গেল, আমিও কফিটা নিয়ে খেতে লাগলাম। সন্ধ্যায় রেডি হয়ে নিলাম, কারণ তানহার আর তাহিনার নিয়ে শপিং মলে যেতে হবে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে গাড়িতে বসে আছি, কিন্তু ওদের আসার কোনো নাম নেই। কিছুক্ষণ পর দুজনে গাড়ির কাছে আসে। তাহিনাকে দেখে আমি অবাক হয়ে তাকিয়ে আছি। আজ সে নীল কালারের একটা চুড়িদার পরেছে, আমি তো তাকে দেখে চোখ ফেরাতে পারছি না। ওই ভাইয়া, তুই আমার বান্ধবীর দিকে কি দেখছিস? না কিছু না, চল তাড়াতাড়ি গাড়িতে বস। তারপর ওদের নিয়ে শপিং মলে চলে এলাম। আমি তো আজ মনে হয় সত্যিই শেষ। দুইজন আমাকে পাগল করে ঘোরাচ্ছে। আমি তাহিনার জন্য একটা নীল শাড়ি নিলাম লুকিয়ে। তারপর রাতে বাড়িতে চলে এলাম। সেদিন রাতটাই এইভাবে শেষ হয়ে যায়। পরের দিন সকালে কলেজে যাব, এমন সময় তানহা আর তাহিনা। ভাই আমার স্কুটির তেল শেষ, আজ তোর গাড়িতে যাব আমি আর তাহিনা। ঠিক আছে। তারপর আমার বাইক রেখেই স্করপিও গাড়িটা নিলাম। কিছুক্ষণ পর কলেজে চলে এলাম। আমি সাকিবের কাছে চলে এলাম। দেখি সে সুমনার সাথে গল্প করছে। কিরে মামা, ভাবিরে পেয়ে আমার ভুলে গেছিস নাকি? কি বলিস মামা, তোর কি ভুলে যাই? তুই আমার একমাত্র বন্ধু, তোর ভুলে থাকবো? সেটা কি করে হতে পারে তুই বল। ওকে, আর পাম মারতে হবে না ভাবির সামনে। কেমন আছো ভাবি? জি আলহামদুলিল্লাহ, ভালোই। তুমি? আলহামদুলিল্লাহ, আমিও ভালোই। দোস্ত, আজ আমাদের ক্লাবে ক্যারাম খেলা হবে, তোর খেলতে হবে। আমার সাথে খেলার কেউ নেই, তাই আজ তুই আর আমি খেলবো। হেরে গেলে আমার মান সম্মান সব শেষ। আমি তো তেমন খেলতেই পারি না। দেখ, আমার সাথে মিথ্যা বলে লাভ নেই। আমি জানি তুই বেঙ্গল চ্যাম্পিয়ন ক্যারাম খেলোয়াড়। কি? তুই কিভাবে জানিস আমি কিরকম খেলতে পারি? আর ওইটা কিভাবে জানিস? তুই যখন বেঙ্গল খেলতে যাস আমিও হয়ে গেছিলাম, কিন্তু আমি ফাইনালের আগের ম্যাচে হেরে গেছি। আমি তোর সব খেলা দেখছি, আর তুই কেমন খেলিস সেটা আমি ভালো করে জানি। ও, কিন্তু আমি তো তোরে
ওকে, তুই একটু অপেক্ষা কর, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর ফ্রেশ হয়ে আমার বাইক নিয়ে দুজনে ওদের ক্লাবে চলে এলাম। একটু পর আমাদের খেলা শুরু হবে। নাম ডাকলো, দেখি এরা এই এলাকার সব থেকে ভালো প্লেয়ার। কিছুক্ষণ পর আমাদের খেলা শুরু হয়ে যায়। প্রথমে ওদের হিট, ওরা সেঞ্চুরি মেরে 12 নিচ্ছে। এবার সাকিবের হিট, সাকিবও সেঞ্চুরি মেরে 14 নিল। তারপর আবার ওদের হিট, ওরা সেঞ্চুরি মেরে 13 নিল। এবার আমি টেনশনে পড়ে গেলাম, আমার সেঞ্চুরি মারতে হবে, নাহলে হেরে যাব। আমি হিট করে সেঞ্চুরি মেরে দিলাম, পুরোই 14 নিলাম। আমরা জিতে গেলাম। সাকিব আমারে জড়িয়ে ধরে কিছুক্ষণ পর আমাদের মধ্যে পুরস্কার দিল 2500 টাকা। কিরে সাকিব, আজ আমি তোরে জিতে দিলাম, আজ আমি যা খাবো সব তোর বিল দিতে হবে। ওকে ভাই, আজ তুই যা খাবি, সব টাকা আমি দেবো, কিন্তু একটু কম করে খাস। এই টাকা নিয়ে তোর ভাবি নিয়ে শপিং করতে যাব। কি, তুই এই টাকা নিয়ে শপিং করতে যাবি? না, তা আমি হতে দিব না। আজ আমার যা ইচ্ছে তাই খাবো, তুই সব বিল দিবি। ওকে। তারপর একটা রেস্টুরেন্টে গেলাম, গিয়ে আমার মন পছন্দ খাবার অর্ডার করে খেতে লাগলাম। দেখি সাকিব আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। কিরে ভাই, তুই আমার দিকে এইভাবে তাকিয়ে কি দেখছিস? না কিছু না, আমি ভাবছি আল্লাহ শেষমেশ তোর মতো একটা রাক্ষসের সাথে আমার বন্ধু কিভাবে করালো। কি, আমি রাক্ষস? দাঁড়া, ভেবেছিলাম একটু কম করে খাবো, কিন্তু তুই যখন আমায় রাক্ষস বললি, তাহলে দেখ এবার রাক্ষস কারে বলে। না ভাই, আমার ভুল হয়ে গেছে, আর বলবো না, প্লিজ তুই আর খাস না। ওকে, তোরে মাফ করে দিলাম। যা, এবার বিলটা তাড়াতাড়ি দিয়ে আয়। ভাই কত বিল হয়েছে? এই নিন ভাই আপনার বিল। সাকিব বিল হাতে নিয়ে থ হয়ে দাঁড়িয়ে যায়। বিলে লেখা আছে মাত্র 1455 টাকা বিল। সাকিব আমার দিকে রাগীভাবে তাকিয়ে সব বিল দিয়ে দেয়। তারপর আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম, কারণ সন্ধ্যা হয়ে গেছে। কিছু দূর আসতে একটা ভাঙা বাড়িতে একটা মেয়ের চিৎকার শুনতে পাই, তাই তাড়াতাড়ি বাইক রেখেই দুজনে আস্তে আস্তে বাড়ির ভেতরে গেলাম। একটা জানালার কাছে গেলাম, দেখি এবার আরো ভালো করে শুনতে পেলাম এখানে একটা মেয়ে আছে। ভেতরে তাকিয়ে দেখি ভালো করে কাজে বাধা দিতে আসছিস কেন? তোরা জানিস আমরা কে? আমরা এই এলাকার এমপি ছেলে। ভালো চাইলে এখান থেকে চলে যা। ওকে, আমরা চলে যাব, কিন্তু ওই মেয়েটিকে ছেড়ে দিন, আমরা চলে যাব। কি ছেড়ে দেব? তুই জানিস এই মেয়েটির জন্য আমরা কত অপেক্ষা করেছি, আর তাকে আজ হাতে পেয়ে ছেড়ে দিব? তুই হাসালি আমাদের। ভালো চাইলে আমাদের কাছে বাধা না দিয়ে এখান থেকে চলে যা। সাকিব এবার চালু কর। তারপর দুজনে ইচ্ছে মতো ওদের মারতে লাগলাম। ওদের মারতে মারতে সব কয়টাকে হাত পা ভেঙে দিলাম। তারপর মেয়েটিকে বাইরে নিয়ে চলে এলাম। অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না, তাই আমার বাইকের কাছে নিয়ে বাইকের আলো জ্বাললাম। মেয়েটিকে দেখে আমি আর সাকিব থ হয়ে দাঁড়িয়ে গেলাম, কারণ মেয়েটি আর কেউ না, আমার ভাবির বোন তাহিনা। কি ব্যাপার তাহিনা, তুমি এখানে কি করে আসলে? আসলে ভাইয়া, আমি সামনে একটি দোকানে এসেছি আমার কিছু দরকারি জিনিসপত্র কিনতে। তখন হঠাৎ ওই ছেলেগুলো এসে আমার জোর করে তুলে নিয়ে এখানে আনে, আর আমার সাথে জোর করে ওকে, আর কান্না করতে হবে না, এবার বাড়ি ফিরে চলো। তোমার আর ভয় নেই, ওরা তোমার আর কিছুই করতে পারবে না। সাকিবের দিকে তাকিয়ে দেখি সে এখনো অবাক হয়ে তাকিয়ে আছে তাহিনার দিকে। কিরে ভাই, তোর আবার কি হলো? দেখ, যা হওয়ার তা হয়ে গেছে, এবার বাড়ি ফিরে চল, আর এই কথাটা কাউকে বলবি না। ওকে। তারপর সাকিব, আমি আর তাহিনা বাইক নিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে দেখি সবাই সবার রুমে আছে, তাই আর কাউকে ডাকিনি। তাহিনা ওর রুমে চলে যায়, আমি আর সাকিব আমার রুমে চলে আসি। রাতে আম্মু খাওয়ার জন্য আমারে ডাকতে আসে, আমি না করে দিই আর বলে দিই আমি আর সাকিব বাইরে থেকে খেয়ে এসেছি, তাই আর আম্মু কিছু না বলে চলে যায়। পরের দিন সকালে সবার চেঁচামেচিতে ঘুম ভেঙে যায়। আমি আর সাকিব তাড়াতাড়ি রুম থেকে বাইর হয়ে নিচে নেমে আসি। দেখি তাহিনা সোফায় বসে কান্না করছে। সবার দিকে তাকিয়ে আমি অবাক, কারণ আমার আর সাকিবের দিকে সবাই রাগি চোখে তাকিয়ে আছে। তখন ভাইয়া আমার কাছে এসে, তুই কিভাবে করতে পারলি এমন একটা কাজ? আবার তোর বন্ধু নিয়ে তাহিনার সাথে? ছি,
আমার ভাবতে অবাক লাগছে তুই আমার ভাই। ভাইয়া তুমি কি বলছো? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আর আমি আর সাকিব বা কি কাজ করেছি? হই বেয়াদব, তুই এখনো কিছু বুঝতে পারছিস না নাকি আমাদের সামনে ভালো সাজা নাটক করছিস? তুই আর সাকিব কাল রাতে তাহিনার ধর্ষণ করেছিস। আব্বুর কথা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মনে হয় আমার পুরো দুনিয়ায় উলটপালট হয়ে যাচ্ছে। সাকিবের দিকে তাকিয়ে দেখি সে আব্বুর কথা শুনে থ হয়ে দাঁড়িয়ে আছে। আব্বুর মুখের দিকে তাকিয়ে, কি বলছো আব্বু? খবরদার, তোর এই মুখে আমার আব্বু বলে ডাকবি না। তোর মতো ছেলের মুখে আব্বু ডাক মানায় না। আম্মু তুমি আমার কথাটা বিশ্বাস করো, আমি এমন কাজ করিনি। তুই ওই মুখে আমার ডাকবি না, আমি তোর আম্মু না। আমার ভাবতেও ঘৃণা করছে তোর মতো একটা কুলাঙ্গার আমার পেটে জন্মেছে। আগে আমি যদি জানতাম তোর মতো ছেলে আমার পেটে জন্ম নেবে, তাহলে পৃথিবীতে আসার আগে আমি তোরে মেরে ফেলতাম। ভাবি তুমি বলতে না, পুরো পৃথিবীর মানুষ আমাকে যদি বিশ্বাস না করে তুমি তাও আমার কথা বিশ্বাস করবে। আজ তুমি আব্বু আম্মুকে বলো না আমি এই কাজ করিনি। বলেছিলাম, কিন্তু আজ আমি সেই কথা বলে কত বড় ভুল করেছি আজ আমি বুঝতে পারছি। এখন আমি বুঝতে পারছি আমি ভুল মানুষকে বিশ্বাস করতাম এতদিন। ভাবি তুমিও? তানহা তুই বল, তোর ভাইয়া এমন কাজ করতে পারে? আমি কখনো ভাবিনি তুই এমন কাজ করবি, কিন্তু আজ তাহিনার চোখের পানিটি কি মিথ্যা তুই বল? ভাইয়া আমি তোকে অনেক ভালো ভাবতাম, কিন্তু তুই এমন একটা কাজ করবি আমি তো আশাই করিনি। তানহা কান্না করতে করতে ওর রুমে চলে যায়। আব্বু আমার কাছে এসে বলতে লাগে, তুই আজ এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইর হয়ে যা, না হলে আমি অন্য ব্যবস্থা নেব। আঙ্কেল, আন্টি, আপনি শুধু শুধু আমাদের ভুল বুঝছেন আসলে। তখন আমি সাকিবের মুখ চেপে ধরলাম। না সাকিব, এরা যা বলেছে সব ঠিক বলেছে, তোর কিছুই বলতে হবে না। আর হ্যাঁ আব্বু, আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আর শুনে রাখো, একদিন আমার পাগলের মতো খুঁজবেন, কিন্তু আমার আর পাবেন না, এই বলে দিলাম। আর তাহিনা তুমি শুনে রাখো, আমি তোমারে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছি, কিন্তু আজ যা করলে আমি তোমার কখনো মাফ করব না। জানি না তুমি আমার সাথে কেন এমন করলে, তবে ভালোই থেকো। আর ভাবি আমি চলে যাচ্ছি, তুমি আব্বু আম্মুকে দেখে রেখো। তারপর আমি আর সাকিব আমাদের বাড়ি থেকে বাইর হয়ে এলাম। আজ বাড়ির সবার কথা মনে পড়তেই চোখ দিয়ে নিজের অজান্তে পানি বের পড়ছে অঝরে। যাদের কাছে আমি সবসময় হীরের চেয়েও বেশি যত্নে ছিলাম, আজ তারা একটা বাইরের মেয়ের জন্য আমাকে মিথ্যা অপবাদী বানিয়ে দিল। কথাটা ভাবতেই চোখ দিয়ে পানি পড়ছে অঝরে। আজ যেন নিজের চোখ নিজের কথা মানছে না। সাকিবের দিকে তাকিয়ে দেখি সে একটা বোবা মানুষের মতন আজ হয়ে গেছে। তাই আমি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, দোস্ত তুই আমার মাফ করে দিস, আজ আমার জন্য তোর মিথ্যা অপবাদ নিতে হলো। আসলে তোর এখানে কোনো দোষ নেই, সব দোষ ওই তাহিনার। জানি না তোর সাথে কেন এমন করলো, তোর আব্বু আম্মু কোনো দোষ নেই এখানে। তবে আমি তাহিনাকে ছাড়বো না। আমার জানের বন্ধুর নামে এরকম কেন মিথ্যা অপবাদ দিল সেটাই আমার জানতেই হবে। সাকিব ওইসব বাদ দে, আমি আর ওইসব নিয়ে ভাববো না। আজ থেকেই আমার নতুন জীবন শুরু হবে। আমি ভুলে যাব আমার কেউ ছিল। আচ্ছা সাকিব, আমার কিছুদিন তোর বাড়িতে থাকার জায়গা দিবি? তুই তো জানিস আমাকে বাড়ি থেকে বাইর করে দিছে, তুই এখন আমার একমাত্র থাকার জায়গা দিতে পারিস। ওই তুই এমন করে বলছিস কেন? তোর যত ইচ্ছা আমাদের বাড়িতে থাকবি, আমি আব্বু বলে রাজি করাবো। তুই না আমার কলিজার বন্ধু, তোর বিপদে আমি থাকবো না, তাকেই থাকবে। আচ্ছা চল আমাদের বাড়িতে। তারপর দুজনে ওদের বাড়ির দিকে যেতে লাগলাম। আজ সাকিবকে দেখে মনে হয় সত্যি জীবনের অনেক বড় কিছু আমি পাইছি। সত্যি বন্ধু মানেই জীবনের অনেক বড় একটা শক্তি, যা সবার কপালে থাকে না। হাঁটতে হাঁটতে ওদের বাড়ির কাছে চলে এলাম। আমরা যখন ভিতরে ঢুকতে যাব তখন সাকিবের আব্বু আসে আর বলে, ওই তুই এখানে কেন? বাইর হয়ে যা আমার বাড়ি থেকেই। তোর মতো ছেলের মুখ আমরা দেখতে চাই না। কি বলছো আব্বু? বাড়ি থেকে বের হয়ে কোথায় যাব আমি তোমাদের ছেড়ে? জাহান্নামে যা, তাতে আমার দেখার কোনো প্রয়োজন নেই, কিন্তু তোর আমার বাড়িতে তুই আর থাকতে পারবি না। তখন সুমনা আসে আমাদের কাছে, এসে সাকিবের গালে ঠাস করে 2টা থাপ্পড় মারে আর বলতে লাগে, ওই তোর মনে এতই যখন ইচ্ছে আমায় বললে আমি কি পূরণ করতে পারতাম না নাকি? যার জন্য তোর অন্য মেয়ের সঙ্গে ছি, তুই অমন কাজ করতে পারিস আমি কখনো ভাবতে পারিনি।
সুমানা, তুমি ওকে ভুল বুঝতেছো। আপনি চুপ করেন ভাইয়া। আমি আপনাকে অনেক ভালোই ভাবতাম, কিন্তু শেষমেশ আপনি আপনার ভাবির বোনকেও ছাড়লেন না। ছি ভাইয়া, আপনার এই সুন্দর চেহারার মধ্যে একটা জানোয়ারের মতো হিংস্র পশুদের মতো রূপ আমি কখনোই ভাবতে পারিনি। জানি না আপনি আরো কত মেয়ের জীবন নষ্ট করেছেন। তুই চুপ কর। তুই জানিস তুই কার কি বলছিস? আর হ্যাঁ, ভালোবাসা তোর কেমন ভালোবাসা যেখানেই তোর কখনো বিশ্বাস নেই। তুই ভালো করে জানিস আজ পর্যন্ত আমি কি করেছি না করেছি, তুই সব জানিস। কিন্তু তোর মনে এমন নোংরা চিন্তা আমি কখনো ভাবিনি। তোর সাহস কি করে হয় আমার সামনে আমার মেয়ের গায়ে হাত দিস? তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকেই চলে যা, নাইলে আমি পুলিশকে ফোন করব। ওকে, আমি চলে যাচ্ছি বাড়ি থেকেই, আর কখনো আসবো না আমি। আঙ্কেল প্লিজ ওকে বাড়ি থেকে বাইরে করে দিবেন না, এখানে ওর কোনো দোষ নেই। ওই তুই চুপ কর। ওর মতো ছেলের সঙ্গে আমরা একসাথে আমাদের কাটানো সম্ভব নয়। ঠিক আছে, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, তবে মনে রাখবে তোমরা সবাই আমি আর হাসিবুল কখনো অন্য করিনি। সত্যিটাই খুব তাড়াতাড়ি জানতে পারবে। চল দোস্ত আমার সাথে। তারপর সাকিব আমার হাত ধরে ওদের বাড়ি থেকে বাইর হয়ে যায়। আজ আমার খুব খারাপ লাগছে, নিজেকে মনে হয় নিজেকে এখানেই শেষ করে ফেলি। কিছু দূরে আসতেই দুইটা পুলিশের গাড়ি আমাদের সামনে আসে। গাড়ি থেকে কয়েকটা পুলিশ আমার আর সাকিবের সামনে এসে বলে, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কিন্তু স্যার আমাদের অপরাধ কি? সেটাই থানায় গেলেই জানতেই পারবে। তারপর পুলিশগুলো আমাদের থানায় ধরে নিয়ে যায়। দুইটা পুলিশ এসে আমাদের লকআপে ঢুকিয়ে রাখে। কিছুক্ষণ পর থানায় এসআই আসে। সে আমাদের দেখেই আমার কাছে এসে বলতে লাগে, কিরে তোদের তো খুব সাহস, কাল রাতে এমপি ছেলেদের মেরে হাত পা ভেঙে রেখেছিস, আজ দেখি তোদের কে আমার হাত থেকে বাঁচাতে আসে। এসআইয়ের কথা শুনে আমার বলার কিছুই নেই, কারণ সময় যখন খারাপ যায় এইভাবে যায়। আজ আমার পরিচয় জানলে হয়তো ছেড়ে দিত এতক্ষণে, কিন্তু আমি আর আমার আব্বুর পরিচয় দিব না, তাই চুপ করে দাঁড়িয়ে আছি। কিরে চুপচাপ আছিস কেন? তোদের তো মেরে হাত পা ভেঙে ফেলবো তোদের দুজনকেই। স্যার আমি একা এমপির ছেলেদের মেরেছি, কিন্তু আমার বন্ধু কিছুই করেনি, ওকে প্লিজ ছেড়ে দিন। তোর তো দেখি খুব সাহস, আমার সামনে দাঁড়িয়ে মুখে মুখে কথা বলছিস। তোর সাহস আছে বলতে হয়। ওকে, তোর বন্ধুরে আমি ছেড়ে দেব। না স্যার, ও মিথ্যা বলছে। আমি ওর সাথেই ছিলাম, ও আমার বাঁচাতে চাইছে। প্লিজ স্যার, ওর সাথেই আমার ও একই শাস্তি দিন, দরকার হলে ওকে ছেড়ে দিন, যা শাস্তি হয় আমায় দিন। দেখি তোদের আমার দেখে একটুও ভয় করছে না? আমার সামনে দাঁড়িয়ে আজ পর্যন্ত কেউ এমনভাবে কথা বলার সাহস পায়নি। আমি ভাবছি তোদের কি মৃত্যুর ভয় নেই? স্যার পারলেই আমাদের ওই মৃত্যুর ব্যবস্থাই করার চেষ্টা করেন, তাহলে আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আসলে তোরা কে বা তোরা মৃত্যুর দিকে ঠেলে দিতে চাইছিস তোদের জীবনকে? আমি আজ পর্যন্ত কত আসামিকে ধরে আনছি, কিন্তু তোদের মধ্যে এমনভাবে কেউ বলেনি। আমার আজ সব তোদের বলবো, কেন বা এমপি ছেলেদের মেরেছিস, আর আজকে বা তোরা কেন মৃত্যুর দিকে চাইছিস। আসলে স্যার আমার আর ওর বাড়ি থেকেই বাইর করে দিয়েছে। তারপর সাকিব সব বলে এসআইকে আমাদের সাথে কি হয়েছে কাল রাত থেকেই। কি তোদের সাথে এমন হয়েছে? দাঁড়া, আমি তোদের বাবাকে এখনই ফোন করে সব সত্যি বলছি। কিন্তু এই এমপি ছেলে অনেক খারাপ কাজ করে, আমি সবে জানি, কিন্তু আমাদের কিছু করার নেই। আমরা যদি তাদের কথা না শুনি তাহলে আমাদের চাকরিটাই থাকবে না। তাই আমার ইচ্ছা করলেও আমরা কিছু করতে পারি না বাবা। না স্যার প্লিজ কাউকে বলবেন না, যে বাবা মা তাদের ছেলের উপরে বিশ্বাস নেই, বাড়ি থেকেই বাহির করে দিতে পারে, তাদের আর বলে লাভ নাই। আপনি আমাদের শাস্তির ব্যবস্থা করেন। কি বলো বাবা, তোমাদেরকে আমি ছেড়ে দিতে চাইছি আর তোমরা এই জেলের ভিতরেই থাকবে? না, আমি তা করতে পারবো না। আমি তোমাদের এখনই ছেড়ে দেবো, চাইলে তোমরা যেখানে খুশি যেতে পারো। দোস্ত এখন কি করবে আর কোথায় যাবি? আমাদের তো কোথাও যাওয়ার জায়গা নেই। তারপর এসআই আমাদের ছেড়ে দিল থানা থেকে। আমি ভাবছি এই শহর ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাব। আমি বলি কি, তুই বাড়ি ফিরে যা, তোর আব্বুর সুমনার কাছে সব বুঝিয়ে বল, ওরা ঠিকই আবার তোর আপন করে নিবে। তুই পাগল হয়ে গেছিস নাকি? তুই ভাবলে কি করে আমি তোকে ছাড়া একা বাড়িতে ফিরে যাব? দুজন একসঙ্গে বাড়ি থেকে বাইর হয়েছি, আর বাড়ি গেলে দুজন একসঙ্গেই যাব। ওকে তাহলে চল আমার সাথেই। কিন্তু কোথায় যাব? আর আমাদের কাছে তো টাকা নেই। আরে এই শহর ছেড়ে চলে যাব,
আর টাকার চিন্তা করিস না, আমার কাছে কিছু টাকা আছে যা দিয়ে আমরা গাড়ি করে অনেক দূর চলে কোথাও যেতে পারবো। তারপর দুজনে একটা বাসের মধ্যে উঠে 2টা টিকিট কেটে নিলাম। উদ্দেশ্য নতুন শহর। টানা 4 ঘন্টা পর নতুন শহরে চলে এলাম। বাস থেকে নেমেই দুজনে একটা দোকান গিয়ে কিছু খেয়ে নিলাম, কারণ সকাল থেকে দুজনে কিছুই খাইনি। খুব ক্ষুধা ছিল। এইদিকে অনেক রাতও হয়ে এসেছে, কি করব বুঝতে পারছি না। রাস্তা দিয়ে হাঁটতেছি দুজন, তখন দেখি আমাদের মতো একটা ছেলে রাস্তার পাশে বসে কি যেন করছে। আমার ভয় করছে, নতুন শহর কোথায় কি হয়। আমাদের দেখেই ছেলেটি আমাদের কাছে আসে। কি ব্যাপার ভাইয়া, আপনারা এত রাতে তাও আবার এই রাস্তা দিয়ে যাচ্ছেন? আপনারা কি নতুন নাকি? ভাইয়া, কিন্তু কেন বলুন তো? আর এই রাস্তায় একটা মানুষ দেখতে পাচ্ছি না কেন? আসলে ভাই এই রাস্তায় সন্ধ্যার পর সবসময় ছিনতাই হয়, তাই এই রাস্তা দিয়ে সন্ধ্যার পর কেউ যায় না। তা আপনারা কোথা থেকে আসছেন? কলকাতা থেকেই আসছি। আচ্ছা ভাইয়া, আজ রাতে থাকার জায়গা কোথাও হবে, বা আপনি আমাদের থাকার জায়গা দিতে পারবেন? করে দিতে পারি, তবে আমার বাড়ি নাই। আমি যেখানে কাজ করি সেখানে থাকতে পারেন। যদি আপনাদের না আপত্তি থাকে তাহলে নিয়ে যাব। কি বলেন? আমাদের আপত্তি কেন থাকবে? আপনি আমাদেরই নিয়ে চলুন। আমি ছেলেটির কথায় রাজি হয়ে গেলাম, কারণ নতুন শহর কোথায় কি হয় এই রাতে, তার থেকে ভালো ছেলেটির সাথেই যাওয়াই ভালো। আচ্ছা ভাইয়া, আপনাদের নাম তো বললেন না, আপনাদের নাম কি? ও সরি, আমরাও বলতেই মনে ছিল না। আমি হাবিবুল, আর ওর নাম সাকিব। তা আপনার নাম কি ভাইয়া? আমার নাম রাকিব। ছেলেটার সাথে কথা বলতে বলতে ছেলেটির একটা বাড়িতে নিয়ে আসে আমাদের। ভাইয়া, এই রুমের ওই পাশে ওয়াশরুম আছে, আপনারা ফ্রেশ হয়ে থাকেন। আমি ফ্রেশ হয়ে খাবার নিয়ে আসছি। মনে হয় আপনারাও কিছু খান নাই। আপনারা একটু অপেক্ষা করেন, আমি আসছি। তারপর রাকিব পাশের রুমে চলে যায়। আমি আর সাকিব ফ্রেশ হয়ে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর রাকিব হাতে করে কয়েকটা প্যাকেট নিয়ে আসে। ভাইয়া, আপনারা আসেন, 3 জন একসাথে খাবার খাবো। কি দরকার ছিল এত রাতে এগুলো আনার? আমাদের তেমন ক্ষুধা লাগেনি আজ। দেখেন ভাইয়া, আমি জানি আপনাদের অনেক ক্ষুধা লাগছে, আমারও অনেক ক্ষুধা লাগছে। আপনারা তাড়াতাড়ি আসেন, সবাই একসাথে খাবার খাবো। তারপর রাকিবের জোরাজুরিতে 3 জন মিলে বসে খাবারগুলো খেয়ে নিলাম। খাবার শেষ করে বসে আছি, তখন রাকিব আমাকে বলল, আচ্ছা ভাইয়া, এবার বলেন আপনারা হঠাৎ এই শহরে কি করতে আসছেন? আমরা এই শহরে কাজের জন্য এসেছি দুজন। ভাইয়া, আমার কিন্তু তা মনে হচ্ছে না। আপনারা যদি কাজের জন্য আসতেন তাহলে তো আপনাদের নিজেদের মধ্যে ব্যাগ বা পোশাক থাকতো। আমি চুপচাপ বসে আছি, কি বলবো বুঝতে পারছি না। ভাইয়া, আমার উপর বিশ্বাস রাখতে পারেন। দোস্ত, সব সত্যিটাই বলে দেয়। আমার মনে হয় এই ভাইয়াটা খুব ভালো রে, আর ভাইয়া আমাদের হয়তো এই শহরে কাজের ব্যাপারে সাহায্য করতেই পারে। ভাইয়া, সব সত্যি কথাগুলো বলেন। ওকে, তাহলে শোনেন, আমাদের কলেজ জীবন থেকেই সব বললাম। বলতে বলতে কখন চোখের কোণে পানি চলে এসেছে আমি বুঝতে পারিনি। দেখি আমার কথা শুনে ছেলেটার চোখেও পানি। কি ব্যাপার ভাইয়া, আপনার চোখে কেন পানি? ভাইয়া, আপনাদের জীবনে এতটা কষ্ট কেউ বুঝতে পারবে না। আপনার বাবা মা আপনাদের শুধু শুধু ভুল বুঝছে। আচ্ছা ভাইয়া, ওইসব বাদ দে, আমাদের ব্যাপারে সব তো জানলেন, এখন আপনাদের ব্যাপারে আমাদের কিছু বলেন। আপনি এখানে থাকেন কেন, আর আপনার বাবা মা কোথায় থাকেন? বাবা মা? আপনি হাসছেন কেন হঠাৎ? আমার জন্মের পর থেকে আজও আমি জানি না আমার বাবা মাকে। ছোট থেকে একটা এতিমখানায় বড় হয়েছি আমি। একদিন আমার এতিমখানায় থাকতে ভালো লাগছিল না, কারণ অনেক ছেলেরাই বাইরে হয়ে কাজ করে অনেক টাকা আনে, আমার সামনে অনেক খাবার খেত, কিন্তু আমার টাকা ছিল না। তাই আমি ভাবলাম আমিও ওদের মতন কাজ করব। তাই এতিমখানা থেকে বাইর হয়ে এলাম। বাইর হয়ে সব জায়গাতে কাজ খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও কাজ খুঁজে পাচ্ছিলাম না, কারণ তখন আমার বয়স মাত্র 11। তাই কেউ কাজ দিতে চাইছিল না। তখন একটা লোক আমার কাছে আসে। সে এসে আমার কাজ দিবে বলে আমায় তার সাথে নিয়ে যায়। আমার একটা জায়গায় রেখে সে চলে যায়। আমার যেইখানে কাজের জন্য রাখা, আমি সেইখানকার মালিকের কাছে বলি আমার টাকা দিতে, কিন্তু সে আমায় যা বলে তার শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ সে লোকটা নাকি তার কাছে আমায় বিক্রি করে দিয়েছে। তার কাছ থেকে অনেক পালিয়ে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমি পারি নাই। সে লোকটা যা বলতেন আমি তাই করতাম। কিন্তু যখন আমি বড় হলাম তখন আমি ওইখান থেকে চলে আসি। তখন আমার আর কেউ বাধা দেয়নি। বাস্তবে যখন ফিরে আসি তখন বুঝলাম টাকা ছাড়া এই সমাজে কতটা অসহায়। আমার একটা বন্ধু ছিল, তার সাথেই আমি কাজ করব বলে, কিন্তু আমি
জানতাম না সে কি কাজ করে। তার সাথে কাজ করতে করতে চুরি ডাকাতি এমনকি মানুষও খুন করতে চালু করে দিই। কখনো ভাবিনি আমি একজন খুনি হয়ে উঠব। তবে আমার একটা স্বপ্ন সত্যি হয়ে গেছে। আমার একদিন কত স্বপ্ন ছিল, আমার অনেক টাকা হবে, গাড়ি হবে, বাড়ি হবে। দেখো আজ আমার সব হয়েছে, কিন্তু আমার আপন বলতে কেউ নেই। ওই বন্ধুটা ছিল, সেও নাকি আমার সাথে আর থাকতে পারবে না। রাকিবের কথা শুনে আমি আর সাকিব অবাক হয়ে তাকিয়ে আছি রাকিবের দিকে। আবার ভাবছি ছেলেটা ইচ্ছা করে এই পথ বেছে নেয়নি, কারণ এই সমাজে টাকা ছাড়া কিছুই হয় না। কিন্তু রাকিবের শেষ কথাটা শুনে খারাপ লাগলো, তাই আমি বললাম, কে বলেছে তোমার আপন বলতে কেউ নেই? আজ থেকে আমি আর সাকিব তোমার ভাই হয়ে থাকবো সারা জীবন। ভাই, হাসিবুল ঠিক বলেছে, আজ থেকে আমরা 3 ভাই হয়ে থাকবো। রাকিব আমাদের কথা শুনে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মনে হয় তার জীবনে এই প্রথম তার আপন কাউকে পেয়েছে। ভাই কান্না করো না। আচ্ছা ভাইয়া, এবার আপনি শুয়ে পড়েন, কাল আবার তোমার সব কথা শুনবো। আজ আমাদের ঘুম পাচ্ছে খুব। আমারে তোমরা আপন করতে পারোনি, এখন পর্যন্ত আপনি করে বলছো আমারে। সরি, আসলে সবার সাথে আপনি করে বলে অভ্যাস তো, তাই আর কি। আচ্ছা ভাইয়া, এবার তুমি কি শুয়ে পড়ো, সকালে দেখা হবে। ওকে, আমি যাচ্ছি। তবে একটা কথা বলে রাখি, এই শহরে তোমাদের তেমন কেউ চেনে না। কেউ কিছু বললে শুধু বলবে তোমরা রাকিবের ভাই। তারপর রাকিব চলে যায়, আমি আর সাকিব ঘুমিয়ে পড়লাম। সকালে আমি আর সাকিব ফ্রেশ হয়ে বসে আছি, তখন জানালা দিয়ে যা দেখলাম তা দেখে আমি আর সাকিব অবাক। কি হয়েছে? তোমরা ওইভাবে আমার দিকে তাকিয়ে কি দেখো? কই কিছুই না। আর আমরা কেন ভয় পাবো তোমার দেখে? তুমি তো আমাদের ভাই, তোমার দেখে আমার ভয় পেলেই চলে যাবে। ঠিক বলছো তুমি। আমি জানি তোমরা দেখে ভয় পাইছো, কারণ আমার সব কাজ দেখেছো ওই জানালা দিয়ে তোমরা। কি বলছো ভাইয়া তুমি? দেখছো মানে? তুমি তো ওদের মারছিলে, তাহলে আমার দেখছো সেটা তুমি কিভাবে দেখলে? আরে আমি জানালার দিকে তাকিয়ে দেখি তোমরা ওই দিকে তাকিয়ে আছো, আর ওই ছেলেগুলো একটা রিক্সাওয়ালাকে ভাড়া না দিয়ে মারছিল। তাই ওদের একটু শিক্ষা দিলাম, যাতে আর কখনো কোনো গরিব অপমান অত্যাচার না করতে পারে। আচ্ছা ওইসব বাদ দাও, এখন তাড়াতাড়ি নাস্তা করে নাও, আমাদের আবার একটা জায়গাতে যেতে হবে। কোথায় যাবে ভাইয়া? সেটা গেলেই বুঝতে পারবে, এখন খাওয়া শুরু করো। ওকে ভাইয়া। তারপর সবাই একসাথেই খাওয়া শুরু করলাম। খাওয়া শেষ করে রাকিব ভাইয়ের সাথেই বাড়ি থেকে বাইর হয়ে এলাম। কিছু দূর আসতেই রাকিব ভাইয়া একটা সিএনজি ডাকলো, তারপর 3 জন সিএনজিতে বসলাম। আচ্ছা রাকিব ভাইয়া, তুমি আমাদের কোথায় নিয়ে যাইতেছো? আরে ভয় পেও না, আজ আমি তোমাদের আমার একজন কাছের মানুষের সাথে পরিচয় করিয়ে দিব। কাছের মানুষ মানে? তুমি তো বললে তোমার কেউ নেই, তাহলে কার সাথে পরিচিত করিয়ে দিবে বলছো? আছে একজন, সেটা গেলেই বুঝতে পারবে। এখন চুপ করে বাইরে দিকে তাকিয়ে দেখো এই শহরের পরিবেশটা। রাকিবের কথায় আর কিছু না বলে বাইরের দিকে তাকিয়ে আছি, কিন্তু বাইরের দৃশ্য দেখে আমি অবাক, কারণ এমন সুন্দর শহর আগে আমি কখনোই শুনি নাই। আচ্ছা রাকিব ভাই, এই জায়গাটার নাম কি? এটা হলো কলকাতা ইন্ডিয়ান গার্ড, যাকে মানুষ বলে দ্বিতীয় লন্ডন। ভাইয়া, সত্যি এই শহরটা অনেক সুন্দর। তারপর রাকিবের সাথে কথা বলতে বলতে কিছু দূর সিএনজি আসতেই রাকিব সিএনজি থামাতে বলল। তারপর রাকিব ভাড়া দিয়ে আমাদেরকে নিয়ে একটা বাড়ির সামনে যায়। বাড়িটা দেখে আমি অবাক, কারণ বাড়িটা অনেক বড়, বলতেই পারেন আমাদের বাড়ি থেকে অনেক বড়। রাকিবকে দেখেই গেটের দারোয়ান বলে, স্যার, আপনি আজ সিএনজি করে আসলেন, আপনার গাড়ি কি খারাপ হয়ে গেছে নাকি? না চাচা, আজ এমনি সিএনজিতে আসতে মন চাইছিল, তাই এলাম। ও স্যার, আপনার একটা কথা বলবো। চাচা, তোমারে কি আমি আজ পর্যন্ত কোনো কথা বলতে মানা করছি নাকি? না। তাহলে বলো, এখন কি বলতে চাও? স্যার, আপনি কাল ওইভাবে বাড়ি থেকে চলে যাওয়ার পর থেকেই ম্যাডাম এখনই পর্যন্ত কান্না করছে। আমরা সবাই কত করে বুঝিয়েছি স্যার চলে আসবেই, কিন্তু কারো কথা শুনে নাই। জানেন স্যার, কাল আপনি চলে যাওয়ার পর থেকেই এখনও পর্যন্ত কিছু খায়নি ম্যাডাম। আমার মনে হয় স্যার নীলা ম্যাডাম আপনাকে অনেক বেশি ভালোবাসে। প্লিজ স্যার, আপনি আর নীলা ম্যাডামের উপর রাগ করে থাকবেন না, আপনি ছাড়া ম্যাডামের আর কেউ নেই। ওকে চাচা, আমি এক্ষুনি নীলার কাছে যাচ্ছি। স্যার, আপনার সাথে এই ছেলে দুটি কে? সরি চাচা, তোমায় বলতে ভুলে গেছি, এরা দুজন আমার ভাই, আজ থেকে এখানেই থাকবে আমাদের সাথেই। এদের নাম রাকিব আর হাসিবুল। ও। আমি আর সাকিব দারোয়ানের কথা শুনে তার দিকে তাকিয়ে আছি। অতঃপর রাকিব আমাদের নিয়ে ওই বাড়ির ভিতরে চলে যায়।
বাড়িতে ঢুকতেই কোথা থেকে একটা মেয়ে এসে রাকিবকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগে, ওই তুই আমায় ছেড়ে কোথায় চলে গেছিস? তুই জানিস আমি তোর জন্য কতটা টেনশনে ছিলাম। আর যদি কখনো আমায় ছেড়ে চলে যাস তাহলে তোকে আমি খুন করে ফেলবো। আরে কি করছো, কান্না থামাও, আমার জামাটা ভিজে যাচ্ছে। যাক, তাতে আমার কোনো যায় আসে না। তুই আগে বল, আমায় ছেড়ে কোথায় গিয়েছিলি? ওই তুমি আমারে তুই করে বলছো? তুমিই তো আমারে বাড়ি থেকে বাইর হয়ে যেতে বলেছিলে, তাই চলে গেছিলাম। কুত্তা হারামি বিলাই, তুই জানিস না আমি তোকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। ওকে বাবা, আর আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। না, তোকে এত তাড়াতাড়ি মাফ করা যাবে না। তুই আমার সামনে এখন 100 বার কান ধরে উঠবোস কর। বাবু, আর হবে না, এইবারের মতো মাফ করে দাও। আমার ভাইয়াদের সামনে এমন করো না প্লিজ বাবু। রাকিবের কথা শুনে আমাদের দিকে তাকিয়ে মেয়েটি লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এমনভাবে দাঁড়িয়ে আছে মনে হয় এতক্ষণ কিছুই করেনি। নীলা, এরা আমার ভাই, আর আজ থেকে এখানেই থাকবে আমাদের সাথে। আর ভাইয়া তোমরা শোনো, এটা আমার বউ নীলা। রাকিবের কথা শুনে আমি আর সাকিব থ হয়ে দাঁড়িয়ে আছি। কি বলছে এই রাকিব? কাল বলল আর কেউ নেই, আর আজ বলছে ওর বউ আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাবি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালোই আছি, আপনি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা ভাইয়া, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? সোফাতে বসেন। তারপর সবাই সোফাতে বসলাম। রাকিবের দিকে তাকিয়ে দেখি সে মাথা নিচু করে বসে আছে। আচ্ছা ভাইয়া, আপনারা বসেন, আমি আপনাদের জন্য নাস্তা নিয়ে আসছি। ভাবি, আমরা নাস্তা করে আসছি, আপনি গিয়ে খেয়ে নিন। আপনি কাল থেকে কিছু খাননি। আমি কাল থেকে খাইনি। আপনারা কিভাবে জানেন? কি বলেন ভাবি? আপনি না আমাদের ভাবি, আপনার খবর আমরা জানবো না তো কে জানবে বলেন? পুরাই মিথ্যা বললাম। আমার কথা শুনে সাকিব রাকিব আমার দিকে তাকিয়ে আছে। ও নীলা হাসিবুল ঠিকই বলেছে, তুমি গিয়ে খেয়ে নাও, ততক্ষণে আমরা বসে গল্প করি। রাকিবের কথা শুনে নীলার চোখ মুখ লাল হয়ে গেছে, মনে হয় এক্ষুনি ওকে কাঁচা চিবিয়ে খাবে। আর তার দিকে তাকিয়ে নীলা একটা রুমে চলে যায়। ব্যাপারটা আমি বুঝতে পারলাম, তাই রাকিব ভাইয়াকে বললাম, ভাইয়া তুমি ভাবির সাথে যাও, নাহলে আজ তোমার খবর আছে। আমি গিয়ে কি করব? ও এখন খাবে আর আমি গিয়ে তা দেখবো নাকি? তার থেকে ভালো তোমাদের সাথে গল্প করি। ভাইয়া তোমাকে দেখেই আমার মনে হচ্ছে তুমি এখনো বাচ্চা। কি? আমি বাচ্চা? তাহলে কি ভাইয়া, তুমি তো এখনো বোঝোই নাই একটা মেয়ে কেন তোমার কথায় রাগ করে চলে গেল? সত্যি আমি বুঝিনি কেন এমনভাবে রাগ করে চলে গেছে। আরে ভাইয়া, ভাবি তোমার হাতে খেতে চাইছে, তুমি আমাদের সাথে গল্প করবে বললে, তার জন্য ভাবি তোমার উপর রাগ করে চলে গেছে। তারপর আমি আর সাকিব জোর করে রাকিবকে পাঠিয়ে দিলাম। আচ্ছা সাকিব, রাকিব কাল বলল ওর কেউ নেই, আজও কি সব বলছে? আমার তো তাই মনে হয়। আমার মনে হয় ভাইয়া আমাদেরকে পরীক্ষা করছিল আমরা কেমন। হতে পারে। আচ্ছা এসব বাদ দে, আমি আর সাকিব বসে আছি। কিছুক্ষণ পর রাকিব আর ভাবি আমাদের কাছে এসে বলে, সরি ভাইয়া, কাল আমি তোমাদের মিথ্যা বলেছিলাম, আমার কেউ নেই। আসলে আমি নীলাকে অনেক ভালোবাসতাম। একদিন নীলা বাবা মা একটা পার্টিতে যাই, ফেরার সময় হঠাৎ তাদের গাড়ির সাথে একটা বড় গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করে ফেলে। নীলার বাবা মা মারা যায়। তখন নীলা একা হয়ে যায়। তখন আমি কি করব বুঝতে পারছিলাম না। অবশেষ ভাবলাম নীলাকে বিয়ে করে ফেলি, তাই এইসব সের নীলাকে বিয়ে করে ফেলি। আর নীলাদের 2টা কোম্পানি আছে, সেটা এখন আমি চালাই। কাল নীলার সাথে আমার একটা ঝগড়া হয়। আমি বাড়ি থেকে বাইর হয়ে রাস্তায় বসেছিলাম, তখন তো তোমাদের সাথে আমার দেখা হয়। আর ওই বাড়িটা আমার, আর আমি মাঝে মাঝে ওইখানে গিয়ে থাকি। আমি তো শুনে অবাক। বলে কি এই বেটা, শেষমেশ একটা মাফিয়া বড় লোকের মেয়ের প্রেমে? ও তাহলে আর ভাবিকে কোনো কষ্ট দিও না, ভাবির তুমি ছাড়া আর কেউ নাই। আরে পাগল নাকি আমি? আমার বউকে আমি কষ্ট দিব? আমি ওরে কষ্ট দিতে গিয়ে আমি নিজেই কষ্ট পাইছি, তাই তো আজ সকালে চলে আসলাম। ওকে ছাড়া আমি নিজেই থাকতে পারছি না। আচ্ছা তোমরা থাকো, আমি রান্না করতে গেলাম। তারপর ভাবি রান্না করতে চলে যায়। রাকিব একটা রুম দেখিয়ে বলে, আজ থেকে আমরা এই রুমে থাকবো। আমরা রুমে এসে ফ্রেশ হয়ে টিভি চালিয়ে মুভি দেখতে লাগলাম। কিছুক্ষণ পর ভাবি এসে ডাক দেয়, তোমরা খাবার টেবিলে বসো, আমি খাবার দেব। কি বলেন ভাবি, আপনার এত তাড়াতাড়ি রান্না হয়ে গেছে? এত তাড়াতাড়ি কই হলো, পুরাই 2 ঘন্টা রান্না করতে লাগছে।
কি তার মানে আমরা এতক্ষণ ধরে টিভি দেখছি? ও সরি ভাবি, আসলে এই টিভি দেখতে দেখতে কখন সময় চলে গেছে বুঝতে পারি নাই। হয়েছে, আর বলতে হবে না। এখন তাড়াতাড়ি আসো, সবাই মিলে একসাথেই খাবার খাবো। তারপর সবাই খাবার খেতে বসলাম। মাংসের তরকারিটাই নিলাম, কারণ আমরা সব থেকে প্রিয় খাবার তরকারিটাই সেই হয়েছে আজ। ভাবি, আজ তরকারিটা খুব দারুণ হয়েছে। তাই নাকি? ভাবি, হাসিবুল ঠিক বলেছে। সত্যি আপনার রান্নার তুলনা হয় না। থাক, আর বাম মারতে হবে না। আমি জানি আমার রান্না কতটাই খারাপ। রাকিব আমার সব সময় বলে আমার রান্না কেমন হয়। কি ভাইয়া আপনার রান্না খারাপ বলেছে? তাহলে ভাইয়া আপনাকে রাগানোর জন্য খাবার খারাপ বলেছে। কি? তার মানে রাকিব আমার এতদিন ইচ্ছে করে কষ্ট দিয়েছে? আজ ওর খবর আছে। এই বাবু, আমারই কিছুই করো না। সরি, আর কখনোই তোমার রান্না খারাপ বলবো না। ভাবি, এবারের মতো ওনাকে মাফ করে দিন। পরের বার আবার বললে সেদিন ওনাকে ধরবেন। তারপর সবাই আমরা গল্প করছি, তখন ভাবি কফি বানিয়ে আমাদের খেতে দেয়। এইভাবে বিকেলটাই শেষ হয়ে যায়। সন্ধ্যাবেলা আমি আর সাকিব ছাদে বসে আছি। চলে যায়। আমি আর সাকিব মোবাইল ফোনটা হাতে নিয়ে দেখি আইফোন। কিছুদিন এইভাবে চলে যায়। একদিন সবাই বসে আছি, তখন রাকিব ভাইয়া আমার আর সাকিবের কাছে এসে বলে, ভাইয়া, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। তোমরা তো জানো আমাদের 2টা কোম্পানি আছে। আমি চাইছি তোমরা দুজন আমাদের একটা কোম্পানি দেখাশোনা করো। আমি একা 2টা সামলাতে পারছি না। কিন্তু ভাইয়া। কোনো কিন্তু না, তোমার ভাইয়া যা বলছে তাই হবে। ওকে। তারপর থেকেই আমি আর সাকিব একটা কোম্পানি দেখাশোনা করতে লাগি। এইভাবে 6টা মাস চলে যায়। একদিন আমি, রাকিব আর সাকিব রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখন পেছন থেকে কে যেন আমাদের দিকে গুলি করতে লাগে। হঠাৎ 3টা গুলি এসে সাকিবের লাগে, সাথে সাথে সাকিব মাটিতে লুটিয়ে পড়ে। রাকিবকে যারা গুলি করেছিল তাদের দিকে ছুটতে লাগে। আমি চিৎকার দিয়ে বলি, সাকিব তোর কিছুই হবে না রে, আমি আছি, তোকে নিয়ে হাসপাতালে যাবো এক্ষুনি। না রে দোস্ত, আমার মনে হয় আমি আর বাঁচবো না। দোস্ত, তুই আমার একটা কথা রাখবি? সাকিব, তুই এভাবে বলিস না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। তুই বল, আমি তোর সব কথা রাখবোই। হাসিবুল, তুই যদি কখনো বাড়িতে ফিরে যাস, আমার মা বাবাকে দেখেই রাখবি বল, কারণ আমি ছাড়া তাদের কেউ নেই। দোস্ত, আমি আন্টি আঙ্কেলকে দেখে রাখবোই। দোস্ত। সাকিব চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। না দোস্ত, তুই আমাকে ছেড়ে কোথাও যেতে পারিস না, আমি তোকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাব। আমি পাগলের মতো কান্না করতে করতে সাকিবকে কোলে নিয়ে হাসপাতালের দিকে ছুটতে রাখলাম। সামনে হাসপাতাল ছিল, তাড়াতাড়ি নিয়ে গেলাম। ডাক্তার ডাক্তার বলে চিৎকার করে ডাকতে লাগি। সঙ্গে সঙ্গে অনেক ডাক্তার বাহির হয়ে আসে। প্লিজ ডাক্তার, আমার বন্ধুকে আপনারা বাঁচিয়ে দিন, যত টাকা লাগে আমি আপনারে দিব, তবু আমার বন্ধুকে বাঁচান। দেখুন মিস্টার, আপনি শান্ত হন। আমরা রুগীকে বাঁচানোর অসংখ্য চেষ্টা করব। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, তিনি একমাত্রই বাঁচানোর মালিক। তারপর সাকিবকে নিয়ে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। আল্লাহ, তুমি আমার জীবন থেকে সব কেড়ে নিলে, এখন আমার বন্ধুকে নিও না, তুমি আমার বন্ধুকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার দোয়াটা তুমি ফিরিয়ে দিও না। কিছুক্ষণ পর রাকিব আমার কাছে এসে, কিরে হাসিবুল, সাকিবের এখন কি খবর? দোস্ত, আমি কিছুই জানি না, ডাক্তার ওকে নিয়ে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, এখনই কিছু বলেনি। রাকিব আর আমি পাগলের মতো কান্না করতে লাগি। হাসপাতালে আরও 1 ঘন্টা পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বাইরে হতেই আমি ডাক্তারের কাছে ছুটে যাই। ডাক্তার, আমার বন্ধু কেমন আছে এখন?
কি হলো ডাক্তার, আপনি চুপ করে আছেন কেন? আমার বন্ধু ঠিক আছে তো? সরি, আমরা আমাদের অসংখ্য চেষ্টা করেছি। রুগী 48 ঘন্টার মধ্যে যদি জ্ঞান না ফিরে তাহলে রুগী কোমায় চলে যাবে, কারণ 3টি গুলি সব পিঠে পুরোপুরি মাঝের অংশতে লেগেছে। না ডাক্তার, আমার বন্ধুর কিছুই হতে পারে না। আপনি শুধু শুধু মিথ্যা বলছেন। সরি, আমাদের আর কিছু বলার নেই। রাকিব, তুই বল, সাকিবের কিছু হতে পারে না? রে, সাকিবের কিছুই হবে না, তুই একটু তোর মনটাকে শান্ত কর। আচ্ছা রাকিব, তুই কি জানতে পারছিস কে সাকিবকে গুলি করেছে? জানতে পারছি, কিন্তু ওর খুব ডেঞ্জারাস। ও এই শহরের সব থেকে বড় মাফিয়া লোক। আর সাকিবের যে গুলি করেছে সে তার ভাই কিছুদিন আগে আমার কাছে চাঁদা চাইতে এসেছিল। ওরা কিন্তু আমি ওদের চাঁদা দেয়নি, তাই ওরা আমার মারতে এসেছিল, কিন্তু সেটা ভুল করে সাকিবের গায়ে লাগছে গুলিগুলো। কি বলিস তুই? সাকিবের যদি কিছুই হয়, খোদার কসম আমি ওদের কাউকে বাঁচতে দিব না। আল্লাহর উপর বিশ্বাস রাখ, সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর নীলা ভাবি হাসপাতালে চলে আসে। ওই রাকিব, সাকিব এখন কেমন আছে? আমার ভাইটার কিছু হবে না তো? আরে নীলা, তুমি কান্না থামাও, সাকিব এখন ঠিক আছে। কার আমার ভাইকে মারতে চাইছে? বাচ্চু, মাফিয়ার ভাই আমাকে মারতে এসেছিল, কিন্তু গুলিটা সাকিবের লাগছে। তাহলে আমি এক্ষুনি থানায় ফোন করে গ্রেপ্তার করতে বলি ওদেরকে। আরে তুই পাগল নাকি? ওদের নাম শুনলে পুলিশ কখনো কেস নেবে না, কারণ ওরা এই শহরের নাম করা মাফিয়া। এইভাবে 20 ঘন্টা পার হয়ে যায়, তবু সাকিবের জ্ঞান ফেরে না। আমি তো পাগলের মতো হয়ে গেছি, আমার মাথা যেন কিছুই কাজ করছে না। রাকিব, নীলা ভাবি আমার অনেক করে বোঝাতে চাইছে, কিন্তু আমি তাদের কোনো কথাই বুঝতেছি না। মনে হয় আমার শুধু সাকিবকে চাই এখন। দেখতে দেখতে আরো 7 ঘন্টা চলে যায়। ডাক্তার আসে আমাদের কাছে। সরি, আমরা রুগীকে ভালো করতেই পারলাম না, রুগী কোমায় চলে গেছে। আপনারা রুগীকে ভালোভাবে যত্নে রাখবেন, তাহলে রুগী আবার আগের মতো হয়ে যেতে পারে। ডাক্তারের কথা শুনে আমি পাগলের মতো হয়ে গেলাম। না ডাক্তার, এটা হতে পারে না। সাকিব বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। তারপর যখনই আমার জ্ঞান ফেরে, দেখি আমি একটা বেডে শুয়ে আছি। আমার জ্ঞান ফিরেছে দেখেই ভাবি চিৎকার দিয়ে রাকিবকে ডাকতে লাগে। রাকিব তাড়াতাড়ি আমার কাছে এসে, কি রে হাসিবুল, এখন কেমন লাগছে তোর? আমি ভালোই আছি। সাকিব কেমন আছে তাই বল আমার। তুমি শুধু শুধু চিন্তা করছো, সাকিব এখন অনেক ভালোই আছে। কই ভাবি, আমার সাকিবের কাছে নিয়ে চলো না এখন। তুই পাগল হয়েছিস নাকি? তুই আগে রেস্ট নে, তোর শরীর এখনো পুরোপুরি ভালো হয়নি। আগে তুই তোর শরীর একটু ভালো হতে দে, তারপর তোকে নিয়ে যাব। না রাকিব, আমি এখন ঠিক আছি। সাকিব কেমন আছে শুধু আমায় বল। ওকে, তোকে নিয়ে যাব, কিন্তু ওর সামনে কান্না করতে পারবি না, ও এখন ঘুমিয়ে আছে। ওকে, আমি কান্না করব না, তবুও আমায় নিয়ে চল। ওকে, তাহলে আমার সঙ্গে আমার হাত ধরে চল। তারপর আমি রাকিবের সাথে একটা রুমে গেলাম। দেখি সাকিবের বডিটা একটা কাঁচের রুমে আছে। সাকিবকে দেখে ওর কাছে ছুটে গেলাম। ওকে দেখেই আমার কলিজাটা মোচড় দিয়ে উঠল। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে টপ টপ করে। কিরে সাকিব, তুই কথা বলিস না কেন? তোকে ছাড়া আমি থাকতে পারবো না, প্লিজ তুই আমার সাথে কথা বল। তুই আমার সাথে কথা না বলে থাকতে পারিস না, তাহলে আজ আমার সাথে কথা বলছিস না কেন? ওই হাসিবুল, তুই না বলেছিলি কান্না করবি না, তাহলে কান্না করছিস কেন? সাকিবের ঘুম ভেঙে যাবে। এখন তুই প্লিজ কান্না থামা। সাকিব, তুই চিন্তা করিস না, খোদার কসম তোকে যারা মেরেছে তাদেরকে আমি ছাড়বো না। তারপর রাকিব আমার হাত ধরে জোর করে বাইরে করে নিয়ে এলো রুম থেকে। ওই রাকিব, তুই সাকিবের থেকে আমার বাইরে নিয়ে আসলি কেন? তুই কান্না বন্ধ কর, আগে সাকিব এখন ঘুমাচ্ছে। তুই যদি সাকিবের কাছে গিয়ে ওইভাবে কান্না করিস তাহলে তো সে আরো অসুস্থ হয়ে পড়বে। ওকে ভাই, আমি আর কান্না করব না। আচ্ছা রাকিব, তুই আমাকে কয়েকটা উপহার দিতে পারবি প্লিজ? আমার শুধু কয়েকটা উপহার দে, আমি আর জীবনে তোর কাছে কিছু চাইবো না। কি চাই তোর? আর এইভাবে কেন বলছি? তুই যা চাইবি আমি তোরে সব দিব। ওকে, তাহলে আমার একটা AK-47 আর একটা BMW লাগবে। তুই আমার এই দুটা জিনিস এনে দে, আমার আর কিছুই চাই না। সরি ভাই, আমি তোকে আর হারাতে চাই না, আমি তোকে এই জিনিসগুলো দিতে পারবো না। তোর অন্য কোনো জিনিস লাগলে আমায় বল, আমি তোকে এক্ষুনি এনে দিব। তুই দিতে পারবি কি বল, নাহলে আমি নিজেই খুঁজে কিনে নিব। আমার পাগলামি দেখে রাকিব কি করবে বুঝতে পারছে না। অবশেষে সে দিতে রাজি হয়ে যায়। আচ্ছা ভাই, আমি তোকে দিব, কিন্তু তুই এগুলো নিয়ে কি করবি? আমার প্রতিশোধ নিব। আমার প্রাণের বন্ধুকে ওরা মারছে,
আমি ওদের কাউকে বাঁচতে দিব না। তুই 1 ঘন্টার মধ্যে আমার ওইগুলো এনে দে, আমি এক্ষুনি যাব ওদের শেষ করতে। ওকে ভাই, আমি এক্ষুনি নিয়ে আসছি। তারপর রাকিব চলে যায়। আমি অপেক্ষা করতে লাগি। কিছুক্ষণ পর রাকিব চলে আসে। কিরে রাকিব, ওইগুলো নিয়ে আসছিস কেন তুই? ভাই। তাহলে ওইগুলো এক্ষুনি আমার দে, আমি এখন বেরিয়ে পড়বো আমার প্রতিশোধ নিতে। ভাই দাঁড়াও, আমিও যাব তোমার সাথে। না রাকিব, তোমার যাওয়ার দরকার নেই, আমি একাই যাব এখানে। তার থেকে ভালো তুমি এখানে সাকিব আর ভাবির দিকে খেয়াল রাখো ভালো করে। তারপর রাকিবের থেকে ওদের ঠিকানা আর অস্ত্রগুলো নিয়ে বেরিয়ে পড়লাম। রাকিবের ঠিকানা মতন চলে আসলাম। দেখি বাইরে অনেক লোক পাহারা দিতেছে। আমি তাদের কাছে গেলাম। ভাই, আপনাদের বসের সাথে আমার একটু দেখা করাবেন? আমি অনেক দূর থেকে এসেছি আপনাদের বসের সাথে দেখা করার জন্য। বস বাইরের কারোর সাথে দেখা করেন নাই। প্লিজ ভাইয়া, আপনি আপনার বসের একটু বলেন, আমি শুধু আপনার বসের সাথে দেখা করে চলে যাব। তারপর ছেলেগুলো ভিতরে চলে যায়। আমি দাঁড়িয়ে অপেক্ষা করতে রাখলাম। কিছুক্ষণ পর ছেলেগুলো এসে বলে বস আপনারে ভিতরে যেতে বলেছে। আমি মনে মনে ভাবছি, হাই রে বস, তুই আজ আমার ভিতরে যেতে বলছিস নি, তুই তোর আজরাইলকে ভিতরে যেতে বলছিস। তুই মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাক। আমি ওদের সাথে ভিতরে ঢুকতেই আমি যাকে দেখলাম আমি কখনো কল্পনাই করিনি এই মানুষটি এখানে থাকবে। কারণ মানুষটার কেউ নয়, আমি আর সাকিব যে কোম্পানির দেখাশোনা করতাম সেই কোম্পানির ম্যানেজার বাচ্চু। তার মানে তুই বাচ্চু মাস্তান, আইএফএ আমাদের কোম্পানির ম্যানেজার? আমি সেই বাচ্চু। কিন্তু তুই আমাদেরকে কেন মারতে চাইছিস? হা হা হা, আমি তোদেরকে মারতে চাইনি, আমি ওই কোম্পানির মালিককে মারতে চেয়েছি। আমার ওই কোম্পানিটি অনেক আগে থেকে নজর লেগেছে, তাই ওই নীলার বাবা মাকে আমি অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলি। কিন্তু ওই রাকিবের বাচ্চা এসে আবার নীলাকে বিয়ে করে আমার সব প্ল্যান মাটি করে দেয়। তাই তো ওই কোম্পানির ম্যানেজার হয়ে কাজ করছিলাম, কিন্তু আবার আমার প্ল্যানের 12টা বাজায়। তাই তোরা দুজনে এসেছি, তাই তোদের একসাথে মারার প্ল্যান করেছিলাম। অনেক অপেক্ষা করে কাল সেই সময় চলে আসে, কিন্তু দুর্ভাগ্য কাল তোদের মধ্যে একজন মরেছে। তবে চিন্তা নেই, তুই যখন আমার কাছে মরার জন্য চলে এসেছিস তাহলে আমার আর কোনো কষ্ট করতে হবে না তোকে মারতে। ওই তোরা সবাই এর দিকে মেশিন ধরে রাখ। সাথে সাথে ওর সব লোক আমার দিকে মেশিন ধরে রাখে। তুই আমাকে মারবি? তোর মতো ইঁদুরের বাচ্চা আমার ভালো ছিঁড়তে পারবে না। তুই এখনো জানিস না তুই কার সাথে কথা বলিস। তোর মতন ইঁদুরের বাচ্চাকে মারতে আমার মাত্র 1 মিনিট সময় লাগবে না। হা হা হা, আমার মনে হয় তুই ভয়ে পাগল হয়ে গেছিস। আমার এখানে কতগুলো লোক আছে তুই কি জানিস? আমি একবার বললে তোর লাশও কেউ খুঁজে পাবি না, আর তুই বলিস আমায় মারবি। হা হা হা। হায় রে ইঁদুরের বাচ্চা, পাগল আমি হইনি, তুই পাগল হয়েছিস। ভালো করে হেসে নে, পরে আর হাসার সময় পাবি না। সামান্য কয়েক শতাধিক লোক নিয়ে এই হাসিবুলকে মারবি? তোর মতো একটা ইঁদুরের বাচ্চা তোদের সামনেই যে দাঁড়িয়ে আছে সে একটা সাদাসিধা মানুষের ভিতরে রূপটা দেখিসনি তোরা। এই টাইগারকে মারবে এমন বাপের বেটা এখনো পর্যন্ত তৈরি হয়নি। আমার মুখে টাইগার নাম শুনে সবার কলিজায় পানি শুকিয়ে যাওয়ার মতন অবস্থা। সবার ভয়ে হাত পা কাঁপাকাঁপি চালু হয়ে যায়। কি বলছে এই ছেলে? তাদেরকে সামনাসামনি নাকি টাইগার দাঁড়িয়ে আছে? তুই টাইগার? আর কি প্রমাণ আছে? তুই কি করে টাইগার হতে পারিস? ওকে, তাহলে তো তোর মরার আগে আমার প্রমাণ দিতে হয়। তাহলে শোন, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। যদি তোর একটা লোক বেঁচে থাকতে পারে তাহলে বুঝিস এই টাইগার না। আর যদি তোর সব লোক এখানে মারা যায় তাহলে তো তুই বুঝতে পারছিস আমি কে। ওকে, আমিও দেখবো তুই কে। আর যদি তোর কথা মিথ্যা হয় তাহলে তোকে আমি নিজের হাতেই গলা কেটে মারবো। ওকে, পরে যা খুশি করিস, এখন তোর প্রমাণ দেখ। আমি 1 থেকে 3 গোনার সাথে সাথে চারিদিক দিয়ে গুলি ছোড়া চালু হয়ে যায়। মিনিট কয়েকের মধ্যে বাচ্চুর সব লোকের রক্তের সাগরের বন্যায় ভেসে যায়। মিনিটের মধ্যে পুরো রুমের শব্দ থেমে যায়। দেখি বাচ্চু আমার পায়ে এসে পড়ে। ভাই, আমায় আপনি মাফ করে দিন প্লিজ, আমি আর কখনোই এমন ভুল করব না। ভাই, এবারের মতো আমার জীবন ভিক্ষা দিন আপনি, আমি কথা দিচ্ছি আমি আর কখনোই এমন খারাপ কাজ করব না। ওই কুত্তার বাচ্চা, তুই আমার পা ছাড়। তুই না আমার বলেছিলি আমাকে মারবি? দেখি তোর আজ কোন বাপ আছে, ডাক দেখি। তোর আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি আর আপনার সাথে কখনোই বিয়াদবি করব না। আমার যা আছে আমি আপনার নামে সব লিখে দিব, তবুও আপনি আমায় জানে মারবেন না প্লিজ। তোর তো কোনো মাপ নেই। তুই আমার কলিজার বন্ধুকে গুলি করে মারতে চাইছিস। তুই যদি আমার মেরে ফেলতিস তবু আমি তোকে কিছুই বলতাম না।
কিন্তু তোর জন্য আমার বন্ধু আজ কোমায় চলে গেছে, তোকে মাফ করা যাবে না। তারপর ওই ইঁদুরের বাচ্চা শরীরে গুলি করে পুরোই ঝাঁঝরা করে ফেলি আমি। আর আমার লোকেদের বলি ওর দেহটাকে যেন পুরো শহরের মেন রাস্তায় মাঝখানে রেখে আসে। তারপর আমার লোকেরা আমার কথা মতো ওকে নিয়ে মেন রাস্তায় রেখে আসে। আর এদিকে আমি গাড়ি নিয়ে বাড়িতে ফিরতে থাকি। আপনারা অবাক হয়েছেন তাই না? হঠাৎ আমার সাথে এত লোক কয় থেকে আসলো? আর ওই বাচ্চু বা টাইগার নাম শুনে কেন ভয় পাচ্ছিল? ওকে, তাহলে শোনেন। আমি যখন টেনে পড়ি তখন আমি একটা মাফিয়া গ্যাং তৈরি করি, কারণ দেশের সব খারাপ লোকেদের মারার জন্য। আর মারতে মারতে একসময় আমার নাম টাইগার নাম হয়ে ওঠে। পুরো দেশ আমার নাম শুনে ভয় পায়। কিন্তু এই কথাটা সাকিব আর আমার কিছুই বডিগার্ড জানে। আর আমার যখন জ্ঞান ফিরে তখন আমি হাসপাতালে একটা ফোন থেকে আমার লোকেদের আসতে বলি। আর ভাইকে আমি এক্ষুনি মিথ্যা বলেছিলাম, কারণ আমি যদি ওই অস্ত্রগুলো নিয়ে না আসতে বলতাম তাহলে ভাইয়া আমার কখনো আসতে দিত না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি হাসপাতালে চলে আসছি। রাকিব আমার দেখেই আমার কাছে ছুটে আসে। ভাই তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? আরে রাকিব, তুমি চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। আমি আর রাকিব কথা বলছিলাম, তখন ভাবি আমার কাছে আসে আর বলে, ওই হাসিবুল, তুমি কোথায় গিয়েছিলে? আমি তোমার জন্য খাবার নিয়ে বসে আছি কতক্ষণ ধরে। না ভাবি, আমি খাবো না, আমার আজ কিছুই ভালো লাগছে না। তা বললেই হবে না, তুমি এখন পুরোপুরি সুস্থ নাও। তারপর ভাবির জোরাজুরিতে খাবারগুলো খেতে লাগলাম। হঠাৎ পুরো হাসপাতালে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। আমি বাইরে এসে দেখি টিভিতে খবর চলছে। ব্রেকিং নিউজ, আজ কিছুক্ষণ আগে কারা যেন এই শহরের নামকরা বাচ্চু মাফিয়াকে মেরে রাস্তায় ফেলে রেখেছে। রক্তাক্ত অবস্থায় শুধু তাই নয়, বাচ্চু 2 শতাধিক লোক খুন। কে বা কারা করেছে এখনো সঠিক জানা যায়নি। তবে মনে হয় দেশের সব থেকে বড় মাফিয়া টাইগার বস মারছে, কারণ বাচ্চু মস্তানকে মারতেই পারে এমন সাহস কারণে আমাদের ধারণা এই টাইগার বস আবার ফিরে এসেছে দেশের আর সেই বাচ্চুকে মারছে। আমি একটা মুচকি হাসি দিয়ে আবার আমার বেডে চলে আসি। আমার সাথে সাথে রাকিবও চলে আসে। আজ একটা সত্যি কথা বলবি তুই? কেন, আজ পর্যন্ত আমি তোমার কাছে মিথ্যা বলেছি নাকি? আসলে তুই কিভাবে ওদের একা মারছিস আমার জন্য বিশ্বাসই হচ্ছে না। আমার মনে হয় তুই সেই টাইগার বস। তখন কই থেকেই যেন নীলাভাবি চলে আসে। ওই রাকিব, তুমি কি বলছো? কে টাইগার বস? আরে তুমি খবর শোনোনি? আমাদের সাকিবের যে মাফিয়াগুলো মেরেছে তাদেরকে কে জানি মেরে ফেলে রাখছে। আচ্ছা, তোমরা থাকো এখানে, আমি ডাক্তারের কাছ থেকে ঘুরে আসি। ওকে, তুমি যাও। ওই হাসিবুল, তুমি এখন বলো আমি যেটা তোমাকে জিজ্ঞেস করছিলাম। কই, কি বলছিলে? আমার মনে নাই। তুমি টাইগার বস তাই না? ভাইয়া, তুমি কি বলছো? আমি কেন টাইগার বস হতে যাব? থাক, হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। আমি তোমার ব্যাপারে সব জানি আগে থেকেই। একদিন আমি তোমাদের রুমে গিয়ে দেখি তুমি আর সাকিব ঘুমিয়ে আছো, কিন্তু তোমার মানিব্যাগটা নিচে পড়ে আছে। আমি তোমার মানিব্যাগটা হাতিয়ে নিয়ে দেখি টাইগার বসের ছেলেদের ছবি তোমার ব্যাগে। সেদিন থেকে আমি তোমার উপরে নজর রাখি, কিন্তু আমার মনে হয় ছিল ওইটা আমার ভুল। কিন্তু আজ তুমি যখন আমার অস্ত্রগুলো আনতে বললে তখন আমার আবার সন্দেহ লাগে, তাই তোমার কথা রাজি হয়ে যায়। তুমি যখন হাসপাতালে ফোন থেকে কথা বলছিলে আমি তোমার সব কথা শুনে ফেলি, আর আমার ধারণাটা ঠিক ছিল, তুমি টাইগার বস। আসলে ভাইয়া, আমার মাফ করে দাও, আমি তোমার থেকে এত বড় একটা মিথ্যা লুকিয়েছি। আরে সরি বলতে হবে না, আমি তোমার ব্যাপারে খোঁজ নিয়ে দেখেছি। তুমি আজ পর্যন্ত ভালো মানুষের সাথেই কিছু করোনি, তুমি সবসময় খারাপ মানুষকে শাস্তি দাও। ভাইয়া, আমি সবসময় খারাপ মানুষকে শাস্তি দিয়েছি। ওরা টাকার পাওয়া দেখিয়ে অনেক খারাপ কিছু করে, তাই ওদের মারার জন্য আমি একটা মাফিয়া গ্যাং তৈরি করি। রাকিবের সাথে কথা বলছি তখন কয়েক শতাধিক পুলিশ গাড়ি হাসপাতালে আসে। পুরো হাসপাতালে মানুষগুলো অবাক হয়ে তাকিয়ে আছে পুলিশের গাড়ির দিকে, কারণ হঠাৎ করে এত পুলিশ একসঙ্গেই, তা আবার হাসপাতালে।